আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রথম রমজান শেষে রোজার আলাপে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। হিশাম আল নোমান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা গতকালকের আমাদের যে আলাপ, সেই আলাপেরই একটা ধারাবাহিকতা, একটা কন্টিনিউয়েশন। গতকালকে আমরা বলেছিলাম যে আমাদের এই মুহূর্তে আসলে প্রচণ্ড পরিমাণে অজ্ঞতা, নিজেদের প্রতি এক ধরনের অজ্ঞতা, নিজেদের দেশ এবং জাতির প্রতি এক ধরনের অজ্ঞতা, যেটা আমাদেরকে বিদ্বেষী করে তুলেছে। আমরা সেখানে হজরত ইমাম গাজালির একটা কোট নিয়ে এসেছিলাম যে মানুষের বিদ্বেষ মূলত জন্ম হয় তার অজ্ঞতা থেকে। তো আজকে আমাদের লাইভের শিরোনাম হচ্ছে অজ্ঞতার খেসারত কিভাবে দিচ্ছে বাংলাদেশ। আমরা বলেছিলাম যে রমজান মাসে আসলে রমজান আমাদের পুনর্জাগরণের মাস, একটা পুনর্ভাবনার মাস। তো সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র মাটির নিচের আলাপ এবং আকাশের উপরের আলাপ করতে পারি না। যে রমজান মাস মাত্রই যে তথাকথিতভাবে যে ধর্মীয় কথাবার্তা বলতে হবে, আমরা সেটা বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমাদের আশেপাশে যা আছে, সমাজ, সভ্যতা, সংস্কৃতি, সব কিছুকেই আমাদের একটা দিনই সভ্যতাগত দৃষ্টিভঙ্গি থেকে দেখা প্রয়োজন। সেজন্যই আজকের এই আলাপ। আহ, তো শুরুতেই আমরা আসলে বোঝার চেষ্টা করি যে আমরা আসলে কি জানি না। একজন বাংলাদেশি হিসেবে আমরা কি জানি না, বা একজন বাংলা ভাষাভাষী মুসলমান হিসেবে আমরা কি জানি না। আমরা মূলত জানি না আমাদের বন্ধু কারা এবং শত্রু কারা, এবং আমরা এটাও জানি না যে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি এবং ভবিষ্যতে কোথায় যাব। এটার ব্যাপারে আমি যদি খুব দ্রুত একটা সামারি করি, যেমন দেখেন যে বর্তমান বাংলাদেশে মানুষ মোটা দাগে তিন ভাগ: যারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে, যারা সংস্কার চায়; যারা গণভোটে না ভোটের পক্ষে, যারা সংস্কার চায় না; আর বাকি গ্রুপটা হচ্ছে আওয়ামী লীগ, যারা গণহত্যাকারী, যাদের মানুষ হত্যা করার জন্য আসলে কোনো ধরনের রিগ্রেট নাই, তাই না? তো একটা নির্বাচন আমরা শেষ করলাম, নির্বাচন করার পরে কিছু মানুষ উচ্ছ্বাসিত, কিছু মানুষ আশাহত। আমি এরকম অনেক মানুষ দেখছি, অনেক বড় বড় মানুষ যারা খুবই আশাহত এই বিষয়ে, যে আসলে দেশটায় যে ধরনের আমরা একটা পরিবর্তন চাইছিলাম সেই পরিবর্তনটা হয় নাই। তো গতকালকে তো আমি বাংলাদেশের সোসাইটি এবং সমাজের উপর একটা টাচ দিছিলাম যে প্রচুর পরিমাণে ফ্র্যাগমেন্টেড, একটা বিভাজিত একটা সোসাইটি আমাদের, তাই না? তো এই বিষয়টা আমরা জানি না। আমরা মনে করি যে কোনো একটা ম্যাজিক কাঠি আছে যেটা দিয়ে হচ্ছে আমি ঘষা দিব আর সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আবার আমি শুধু গালি দিব, আমি এ খারাপ, ও খারাপ, এ ভালো না, সে ভালো না, আমরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি গালি দিব, গালাগালি করবো, তাহলেই হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন, বাংলাদেশ বর্তমানে এমন একটা জায়গায় আছে যেখানে আসলে আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য শত্রু লাগে না। ধরেন, আমাদের শত্রুর কখনো আমাদের শহরের উপরে মিসাইল ফেলতে হবে না। এই শহরের এমনিতেই যে অবস্থা, এখানে মানুষের যান এমনি টিকতে পারে না, বিশেষ করে ঢাকা শহর, একটা দেশের ক্যাপিটাল সিটি, তাই না? তো এগুলোতে রাতারাতি হয়ে যায় না। এই দেশটা তো আমরাই গঠন করেছি। এরপরে আমাদের হিউম্যান সিকিউরিটি নাই, মানে সাধারণ যে নিরাপত্তাটা, সেই জিনিসটা নাই। আমরা সবসময় আমাদের জানমালের ভয়তে থাকি, তাই না? বাংলাদেশে দেখেন, যারা সবচাইতে বেশি শরীয়তের কথা বলে যে আমরা দেশে শরীয়ত কায়েম করব, শরিয়া নিয়ে আসবো। শরিয়া মানে কি? শরিয়া মানে হচ্ছে একটা মানুষের জান, মাল, আকল, বংশধারা এবং তার যে দিন, এইটাকে রক্ষা করতে পারবে, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু বাংলাদেশে ধরেন প্রথম আলো, ডেইলি স্টারের কল্যাণে এই যে তৌহিদি জনতা, এই কথাটা বলে না, এটার মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে সহিংস এবং অসহিষ্ণু মানুষের চিত্রায়নটা, এই যে রাজাকারের যে চিত্রায়ন থেকে শুরু করে যে বিষয়গুলো আছে, দেখবেন যে হুজুরদেরকে বা যারা শরীয়তের কথা বলে তাদেরকে এমনভাবে তুলে ধরা হয় যে তারা প্রচণ্ড পরিমাণে আগ্রাসী কেউ একটা। হ্যাঁ, এই যে ন্যারেটিভগুলো, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো তো এমনি এমনি আসে নাই, এটার তো কোনো একটা গ্রাউন্ড আছে, তাই না? মানুষকে তো দেখানো যায়, বোঝানো যায় যে দেখো, এই যে নারীদের প্রতি যে আচরণগুলো করে, এটার মধ্যে দিয়ে তারা আগ্রাসী, তারা ভিন্ন মত দমন মানে সহন সইতে পারে না, এটার জন্য তারা আগ্রাসী, এইভাবে বিষয়গুলো দেখায়। তো সব কিছুর একটা বাস্তবতা আছে, আমরা কারো পক্ষ নিচ্ছি না, কারো বিপক্ষ নিচ্ছি না। আমাদের যেটা কাজ, আমাদের কাজ হচ্ছে যে এই বিষয়গুলোকে একটু নেড়ে চেড়ে দেখা, একটু আটপিচ করে দেখা যে এই সমস্যার আসলে সমাধান করতে আসতে পারে, বা এই সমস্যার রুট কজটা কী। হ্যাঁ, এই সমস্যাটা আসলেই বা থেকে কোন জিনিসটাতে আমি সমাধান করব। আমি রাজপথে গিয়ে যদি আমি মিছিল করি, 5 বছর পর পর আমি আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আমি 50 বছর হয়ে গেছে দেশ থেকে খালি স্বৈরাচারই তাড়াচ্ছি, তারপরে স্বৈরাচারে শেষ হচ্ছে না, তাহলে এটার তো একটা পাইপলাইন আছে। মানে কোত্থেকে এত স্বৈরাচার আসতেছে, সেই বিষয়টা কিন্তু আমরা কখনো প্রশ্ন করি নাই। দেখেন, বাংলাদেশে একটা জিনিস খুব কমনলি চলে, সেটা কি? সেটা হচ্ছে দালাল ট্যাগ দেওয়া, তাই না? ভারতের দালাল, পাকিস্তানের দালাল। এই যে আমরা যে স্লোগানগুলো দেই, একটা সময় ছিল পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন আমরা বলি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমাদের যে শাসক শ্রেণী থাকে বা লোকাল যে এজেন্টগুলো থাকে,
এদেরকে আমরা দালাল বলতে অভ্যস্ত। তাহলে এই যে দালাল কথাটা, এটা কোত্থেকে আসছে? এই জিনিসটাকে আমরা কখনো চিন্তা করছি? চিন্তা করি নাই। রইল এই দালালের বিষয়টা, আপনারা একটু চিন্তা করতে থাকেন। তার মধ্যে রমজান যেহেতু, আমরা একটু মুসলমান, বাংলাদেশের যে মুসলমান, এদের হীনমন্যতা নিয়ে একটু কথা বলি। দেখেন, বাংলাদেশের সমাজে বিভাজন এবং মারামারি, পিটাপিটি, গালাগালি, রাজনীতি, এটা সকল জায়গায় আছে। কিন্তু আমি মনে করি সবচাইতে বেশি আছে যারা একটা ধর্মভীরু শ্রেণী। বাংলাদেশের 90% প্লাস মুসলমান, এই ধর্মের অনেক ঘরানা আছে। কেউ সামাজিক ডোমেইনটা নিয়ন্ত্রণ করেন, কেউ রাজনৈতিক ডোমেইনটা নিয়ন্ত্রণ করেন, কেউ সাংস্কৃতিক ডোমেইনটা নিয়ন্ত্রণ করেন, কেউ ইন্টেলেকচুয়াল জায়গাটাতে লিড করেন। এরা আবার একে অপরকে দেখতে পারে না। হুম একে অপরকে আকিদাগত কারণে, মাসালাগত কারণে, বিভিন্ন কারণে হচ্ছে ব্যাশিং করে, হ্যাঁ, এবং ওনারা যে অন্যদের চাইতে ভালো সেইটাকে প্রমাণ করার চেষ্টা করে। এর ফলে যেটা হয়, দেশের যে এরা মনে করেন জনগণের কত অংশ হবে, 0.5%ও না, যারা এই কেওয়াজগুলা করে। কিন্তু এর ফলে যেটা হয় যে ইসলামের একটা ভুল চিত্র মানুষের সামনে আসে। ফলে এক নম্বর যে সমস্যা হয় যে সেকুলার শিক্ষা ব্যবস্থার কারণে এদেশে 90% মুসলমান ইসলামকে নিয়ে কনফিডেন্ট না। তারা ইসলামের ব্যাপারে শুধুমাত্র এতটুকুই জানে যে এটা হচ্ছে কিছু মাসলা মাসাইল, শরিয়া আসলে কি হবে, হাত কাটা হবে, এরপরে জেনা করলে রজম করা হবে, মদ খাইতে দেওয়া হবে না, এই বিষয়গুলো এতটুকু জানে যে ইসলাম হচ্ছে বিধি নিষেধ, এতটুকুই। কিন্তু এটার যে বিশাল একটা হেরিটেজ আছে, আজকে আমরা 1447তম রমজান পালন করতেছি। তাহলে 1447 বছর ধরে দুনিয়াতে ইসলাম আছে, ইসলাম চলতেছে, ইসলামের অনুসারী আছে, তাই না? কিন্তু এই ইসলামের সাথে তারা ম্যাচ করতে পারে না। হ্যাঁ, মনে করে আমি জন্মসূত্রে মুসলমান, কিন্তু এখানে তারা কোনো কনফিডেন্স পায় না, তারা কোনো আত্মবিশ্বাস পায় না। কারণ কি? তারা ওই আইডেন্টিটিটা জানে না। তো আজকে যদি পারি তাহলে আজকে, না হলে আগামী কয়েকটা আলোচনায় আমি এই বিষয়গুলোর একদম কিছুটা ডিপে যাওয়ার চেষ্টা করব। তাহলে এই যে হীনমন্যতা, আমি একটা দেশ করলাম কিসের ভিত্তিতে? 1947 সালে দেশটা ভাগ হলো যে আমি মুসলমান মেজরিটি একটা অঞ্চল। গোটা ব্রিটিশ ভারতে 15টা এরকম রাজ্য ছিল ব্রিটিশদের আন্ডারে, যার মধ্যে 2টা অঞ্চল মেজরিটি পায়, এবং সেখানে হচ্ছে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কায়েম হয়, যেটা পরবর্তীতে পাকিস্তানের, বাকিগুলা হিন্দুত্ববাদী হয়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়। ফলে আজকের ভারতের জন্ম নেয়। তো এটাই হচ্ছে সংক্ষেপে যদি বলি আমাদের এই অঞ্চলের জিওপলিটিক্যাল রিয়েলিটি। বন্ধুত্ব এবং শত্রুতা, আমাদের নিরাপত্তা এবং অনিরাপত্তা, এইটার যে মূল জায়গাটা সেটা হচ্ছে এখানে। এরকম একটা বাস্তবতার মধ্যে আমরা বসবাস করি। তাহলে এরপরে যেটা বললাম, যে যাদের আসলে সমাধান দেওয়ার কথা, তারা এমন একটা ওয়েতে সমাধান দিচ্ছেন যেটা মূলত আরেকটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তাই না? যে দেখেন, আজকে শরিয়া কায়েম হয়ে গেলে কি হবে? সারা বাংলাদেশ থেকে গুম, খুন, রাহাজানি, অত্যাচার, জুলুম, দুর্নীতি সব কিছু উঠে যাবে। কারণ ভালো কথা, কার শরীয়ত, তাই না? এই দেশে ইসলামের ভাষ্যকার তো একজন না, অনেকজন, তাই না? তো আমরা এটা দেখার চেষ্টা করব যে সত্যিকার অর্থেই আমরা যদি জ্ঞানগত জায়গায় ইসলামকে পড়ার চেষ্টা করতাম, রিড করতে চেষ্টা করতাম, তাহলে আমরা কাউকে গালি দিতে পারতাম না। কারণ এক মজলুম কখনো আরেক মজলুমকে গালি দিতে পারে না। এটার জন্য কি লাগে? জ্ঞান লাগে। ইসলামী সভ্যতায় এটা একটা পরিভাষা আছে যেটাকে বলা হয় তাওহিদুল উলুম। যেমন একটা কথা এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, সেটা হচ্ছে যে ইমাম মালিক যখন ওনার ফিকহি মাযহাবটা শুরু করেন, সেই সময় ইমাম মালিকের কাছে একজন আসছে, বিশাল গালাগালি সম্বলিত এক পত্র লিখে, আপনি এটা করতেছেন, সেটা করতেছেন। কে আসছে? ওই লোক ছিল ওই সময়কার একজন সুফি, তাই না? তো সুফিদের মেথড আলাদা, ফকিদের মেথড আলাদা, আপনারা জানেন। তো ইমাম মালিক তখন কিছু মনে করেন নাই। তিনি তাকে বলছেন যে দেখেন, আল্লাহর কাছে পৌঁছানোর অনেক রাস্তা আছে, আপনি তাসাউফকে বেছে নিছেন, আমি ফিকাহকে বেছে নিছি। কিন্তু এই ঘটনা যদি আজকের বাংলাদেশে ঘটতো, তাহলে কি হইতো? একটা ব্যাপক মারামারি লেগে যেত, তাই না? হ্যাঁ, একদম কাফের মুশরিক ফতোয়া দিয়ে এরকম একটা ব্যবস্থা হইতো। তাইলে যদি আপনি কমপ্লিট একটা পিকচার ড্র করতে চান, দেখবেন যে জেনারেল এবং দিনী যে শ্রেণী, এদের মধ্যে একটা বিভাজন আছে, এবং এই দিনী যে শ্রেণীটা, এদের মধ্যে আবার অসংখ্য বিভাজন আছে। যার ফলে ক্ষতি যেখানে হচ্ছে যে আমাদের মতো যারা সাধারণ মুসলমান এবং অধিকাংশ মুসলিম মেজরিটির যে আমাদের কান্ট্রিটা, আমাদের দেশটা, এটা সব দিক থেকে পিছিয়ে পড়তেছে। ফলে আমাদের পিছনে একটা ট্যাগ লেগে গেছে যে আমরা তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ। আমাদের প্রতিবেশী ভারতও কিন্তু এখন আর তৃতীয় বিশ্ব না, তারা হচ্ছে দ্বিতীয় বিশ্ব। কিন্তু ভারতের পাশে থেকেও বাংলাদেশ কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। চীন কিন্তু এখন আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না, চীন কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি। কিন্তু আপনি আছেন মায়ানমারের কাতারে। তো এই যে জাতীয়তা, ন্যাশনালিটি, অনেক অনেক রিসার্চ হচ্ছে, অনেক অনেক কথা হচ্ছে, অনেক অনেক আলাপ যে আমরা নেশন বিল্ডিং করবো, আমরা ইনক্লুসিভ নেশন তৈরি করবো, অনেক ধরনের কথা, কিন্তু রুট কজটাকে কেউ অ্যাড্রেস করতেছে না। তো মনে হয় আমি ভূমিকা একটু প্রলম্বিত করে ফেলছি। তাহলে এখন দেখি যে আমাদের
কোনটা গৃহীত হবে আর কোনটা গৃহীত হবে না, সংসদে কোনটা পাশ হবে কোনটা পাশ হবে না, দেশের আইন কোনটা হবে কোনটা হবে না, এটা সেট করে কারা? এটা সেট করে আরবান এলিটস, যারা যারা শহরে থাকে এবং যারা এলিট, গতকালকে যাদের কথা বলছিলাম যে হু হ্যাভ এবং যে হু হ্যাভ নট। তাহলে এই ধর্মীয় শ্রেণী অধিকাংশই, অথবা খেটে খাওয়া চাষি মজুর যাদের ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় যায়, এরা হচ্ছে হু হ্যাভ নট, যাদের নাই। কিন্তু যারা ক্ষমতায় বসে, যারা আইনকে ডিফাইন করে, সংজ্ঞায়িত করে, তারা হচ্ছে কি হু হ্যাভ, যাদের আছে, তাই না? তো এদের উপরে আমাদের যত রাগ ক্ষোভ, তাই না, যে এরা আমাদের সাথে বিট্রিয়াল করে, আমাদের সাথে আমাদের কথা রাখে না, আমাদের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে না। আমি গতকালকে বলছিলাম যে তারা তো আসলে আপনাকে ইউজ করে, আপনার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সে তো সংসদে যায় নাই। তার আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, আপনাকে জাস্ট অল্প কিছু টাকা দিয়ে সন্তুষ্ট করছে, 5 বছর পরে আপনার সাথে আবার দেখা হবে। তাহলে খেলা আসলে কোন নিয়মে চলবে, এই রুলটা সেট করে হচ্ছে যারা এলিট। তাহলে এই এলিটরা কোত্থেকে আসলো? এটার সাথে ওই যে আগে বলছিলাম না যে ব্রিটিশ, কি বলে, ভারতের দালাল, পাকিস্তানের দালাল। তো ভারত পাকিস্তান যখন ছিল না, তখন এই দেশে কারা ছিল? ব্রিটিশরা ছিল। তাহলে এই দালাল শ্রেণীর উৎপত্তি সেই ব্রিটিশদের আমল থেকে। এটা হচ্ছে সবচাইতে চমৎকার একটা জিনিস। কিভাবে? এটা অনেক বড় একটা ইতিহাস, উপনিবেশের ইতিহাস, আপনারা কম বেশি সকলেই জানেন। তারপরও ছোট্ট করে যদি বলি যে 1757 সালে যখন এখানে পলাশির যুদ্ধটা হয়, পলাশির যুদ্ধ হওয়ার পরপরই ব্রিটিশরা যেটা করে, 10 বছরের মধ্যে এই দেশের শাসন ব্যবস্থাটা ছিল এরকম যে একজন নবাবের অধীনে সব কিছু হবে। একটা রাষ্ট্রের যত পরিচালনা, ধরেন বিচার কার্য, তারপরে হচ্ছে সৈনিক পরিচালনা করা, এরপর হচ্ছে কর উত্তোলন করা এবং জনগণকে শাসন করা, এই পুরো বিষয়টা একজন নবাবের আন্ডারে হইতো। তো এইটার বিভিন্ন ছোট ছোট রোল ছিল, বিভিন্ন দপ্তর ছিল, আজকে যেমন আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থাকে না, এরকম। তো ব্রিটিশরা আসার পরই করে কি, এই অঞ্চলের দেওয়ানিটা নিয়ে নেয়, যে কীরকম নবাবকে আমি পালবো, কিন্তু টাকাটা, খাজনাটা তুলবো আমি, ঠিক আছে, এই দেশের অর্থনীতিটা পরিচালনা করবো আমি। ব্রিটিশরা প্রথম এইভাবে আসলে ঢোকে। ঢোকার পরে 1757 সালের কথা বলতেছি, তার মোটামুটি 50 বছরের মধ্যে তারা ঢাকা আলিয়া প্রতিষ্ঠা করে এবং সেইখানে তারা ফার্সি ভাষা শেখে। বাই দ্য ওয়ে, এই যে আলিয়া সিস্টেম যেখান থেকে আসছে, এই আলিয়া কিন্তু মুসলমানদের জন্য করা হয়েছিল না, এটা করা হয়েছিল ব্রিটিশদের জন্য, যাতে তারা এই দেশের ভাষাটা শিখতে পারে এবং কি করতে পারে, এলাকায় এলাকায় গিয়ে ট্যাক্স কালেকশন করতে পারে। এটা হচ্ছে একটা ইতিহাস। কিন্তু এই ধরনের ইতিহাস এইভাবে আপনাদেরকে বাংলাদেশে কখনোই পড়ানো হবে না, আপনারা যা সাল মুখস্থ করবেন বিসিএস পরীক্ষার জন্য। 1835 সালে একটা লোক আসে যার নাম হচ্ছে লর্ড মেকলে। লর্ড মেকলে সে একটা শিক্ষানীতির প্রস্তাব করে। হ্যাঁ, আমাদের দেশে হয় না, বিভিন্ন 15 বছর পর পর একটা শিক্ষানীতি প্রবর্তন হয়, অনেক অনেক ক্যাচাল, এলজিবিটি থাকবে কি থাকবে না, এই যে ক্যাচালগুলো আপনারা শুনে, এগুলো কিন্তু শিক্ষানীতির ফলাফল। লর্ড মেকলে এসে বললো যে আমাদের ভাষাটাকে ইংলিশ করা দরকার, আর ফার্সি টার্সিতে ভাষা থাকবে না, আমরা কি করব, ভাষাটাকে ইংলিশ করে দিব। তাহলে তখন কি হবে? তখন যারা ইংরেজি ভাষা পারে না, তারা কিন্তু রাষ্ট্রের আর কোথাও নাই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় নাই। যে কাজী ছিল সে তো ফার্সি পারে, আরবি পারে, সে হুট করেই অশিক্ষিত হয়ে যাচ্ছে। যে সমাজকে নিয়ন্ত্রণ করতো, সমাজের নেতৃত্ব দিত যে ইমাম বা যে মুন্সি শ্রেণী, তারা এক ধাক্কায় অশিক্ষিত হয়ে গেল, তাদের সাক্ষরতার হার নাই হয়ে গেল। তাহলে এই ইংরেজি ভাষার পরিবর্তন আসলো 1837 সালে, এবং সেই সময় থেকে একটা দালাল তৈরি করার বন্দোবস্ত আগে থেকে চলছিল। মাত্র 200 ওয়ার্ড, 200 শব্দ যদি কেউ জানতো, তাহলে সে কী করতে পারতো, সে একটা সরকারি চাকরি পাইতে পারত। আরও মাথা ঘোরানো একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে এই যে বর্তমান বাংলাদেশে চলে না, যে আপনি যদি আজকের বাংলাদেশের দিকে তাকান, অধিকাংশ সংস্কার কেন হইতে পারলো না? বাংলাদেশের ব্যুরোক্রেসির কারণে, তাই না? বাংলাদেশের যে আমলাতন্ত্রের কারণে হইল না। এই আমলাতন্ত্র, এইটা ব্রিটিশরা তাদের নিজের দেশে ইন্ট্রোডিউস করার আগে বাংলায় ইন্ট্রোডিউস করছে, বাংলাদেশে বিশেষ করে ইন্ট্রোডিউস করছে। চিন্তা করতে পারেন কিভাবে? লর্ড কর্নওয়ালিস নামে এক লোক আছে, যে হচ্ছে বাংলা দখল যে সময় হচ্ছে, ঠিক একই সময় ব্রিটিশরা আটলান্টিকের ওই পারে আমেরিকায়, আমেরিকান যারা ধরেন আমেরিকার যারা স্বাধীনতাকামী, ওরাও ব্রিটিশ, কিন্তু কয়েক জেনারেশন আগের ব্রিটিশ আর কি, তারা ওইখানে থাকতো, তাদের কাছে ঔপনিবেশিক ব্রিটিশরা হেরে যায়। তো যে জেনারেলটা ওইখানে হাইরে গেছে, তারা বাংলায় ট্রান্সফার করা হয়, তাকে ইংল্যান্ডে না নিয়ে, সেই লোক হচ্ছে লর্ড কর্নওয়ালিস। সে আইসা 1993 সালে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। সে আইসা বলে যে এখানে যারা কাজবাজ করে সবাই হইতেছে নেটিভ, এরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে দুর্নীতিপরায়ণ। তাহলে কি লাগবে? আমাদের অনুগত একটা শ্রেণী লাগবে। আমাদের অনুগত শ্রেণী কারা? যারা হচ্ছে আমাদের মতো করে পরীক্ষা দিবে, আমাদের মতো করে জ্ঞান অর্জন করবে, এবং আমরা তাদেরকে একটা কম্পিটিটিভ এক্সামের মধ্য দিয়ে রাষ্ট্রের আমলা হিসেবে উঠায় নিয়ে আসবো। তারা কি করবে? রাষ্ট্র পরিচালনা করবে। তাইলে একটা অ্যাক্ট হইল 1853 সালে,
1837 থেকে 1853 সালে পার্থক্য কত? 15 বছরের মতো, তাই না? এই 15 বছরের মধ্যে তারা গোটা একটা জেনারেশনকে, যারা এই দেশটাকে শাসন করতো, আজকে যারা হু হ্যাভ নট, আজকে যারা ধর্মীয় শ্রেণী, আজকে যারা খেটে খাওয়া কৃষক শ্রেণী, এদের পূর্বপুরুষদেরকে ওই সময় এক ধাক্কায় সমাজের একদম টপ টিয়ার থেকে নিচে নামাই দেওয়া হলো, একেবারে ফকির মিসকিন বানায় ফেলা হলো। ব্রিটিশরা সে সময় দালাল শ্রেণীর একটা উৎপত্তি ঘটায়, যেটা হচ্ছে আজকের বিসিএস, পাকিস্তানে পিসিএস, ইন্ডিয়াতে আইসিএস, সিভিল সার্ভিস যেটা। তো 1853 সালে তৎকালীন যে ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সি, এইখানে উন্মুক্ত কম্পিটিটিভ এক্সামের শুরুটা হয় এবং একটা এলিট শ্রেণী এখান থেকে উঠে আসতে থাকে। শুরুর দিকে মুসলমানরা কিন্তু এই আইসিএস দিতে পারতো না, সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারতো না, অনেক সময় পরে গিয়ে তারপরে তারা দিছে। তাহলে এটা দিত কারা? দিত হচ্ছে কলকাতার হিন্দু দাদারা আর কি। হ্যাঁ, একটা বাবু কালচার সেখানে গড়ে উঠছিল। যাই হোক, এগুলা এই সংক্ষিপ্ত জায়গায় আসলে বিশাল ব্যাখ্যা করার সময় নাই। কিন্তু আজকে যেই বাংলাদেশ বনাম বাঙালি জাতীয়তাবাদ বনাম বাংলাদেশি জাতীয়তাবাদের যে মারামারিটা, আওয়ামী লীগের আইডিওলজি এবং বিএনপির আইডিওলজির ভিতরে যেই দ্বন্দ্বটা, এটার রুটটা হচ্ছে ওইখানে, যে কারা কলকাতার অনুগত আর কারা কলকাতার অনুগত না। শরীফ ওসমান হাদি যেটার বিরুদ্ধে যুদ্ধ করতেন, সেটা কিন্তু ওই যে বাবু কালচারের যে এক্সটেনশন বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টারের হাত ধরে আসছে। হ্যাঁ, যে এখানে যে একটা হিন্দুয়ানি কালচার বলাটা ঠিক হবে না, মানে মুসলিম কালচার বাদে যত কালচার নিয়ে আসছে সব কিছু হচ্ছে ওই স্ট্রিম থেকে আসছে। ব্রিটিশদের মধ্য দিয়ে একটা আরবান এলিট বাবু শ্রেণী কলকাতার, তাদের মধ্য থেকে ঢাকায় সরাসরি এদেরকে ট্রান্সফার করা হলো। হ্যাঁ, এদের রুটটা ওইখানে। কিন্তু এদের সাথে ঢাকার বাইরের যে অপামর জনগণ বা সাধারণ বাঙালি মুসলমান যারা, তাদের সাথে আসলে কোনো সম্পর্ক নাই। এবং 1853 সালে দেখেন বাংলাদেশে সিভিল সার্ভিস তৈরি হচ্ছে, একটা দালাল শ্রেণী, সরকারি আজ্ঞাবহ শ্রেণী তৈরি হচ্ছে। ব্রিটেনে সেই সার্ভিসটা তৈরি করতে করতে তারা সময় নিচ্ছে 1870 সাল। বাংলাদেশে এই জিনিসটা সফল হওয়ার পরে তারা সেটাকে ব্রিটেনে নিয়ে যাচ্ছে। এরপরে তারা সবচাইতে বড় মুসিবত যেটা পাকায়, সেটা হচ্ছে এই অঞ্চলে ব্রিটিশরা কখনোই শান্তিতে থাকতে পারে নাই। ব্রিটিশ বিরোধী সংগ্রামের যত ইতিহাস আছে, সিলসিলা আছে, সেই জিনিসটাকে আপনারা যদি দেখেন যে এখানে তারা 190 বছর শাসন করছে, কিন্তু কখনোই এখানকার মুসলমানরা তাদেরকে শান্তিতে থাকতে দেয় না। একের পর এক তাদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। হ্যাঁ, যেমন মীর জাফরের জামাই মীর কাসেম, তিনি পলাশির যুদ্ধের মাত্র 10 বছর পরেই বক্সারের যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ান। এরপরে হাজী শরীয়তুল্লাহরা আসেন, ফকির বিদ্রোহ হয়, তিতুমিররা আসেন, তারপরে এইখান থেকে সিপাহী বিদ্রোহের ডাক্তার দেওয়া হয়। পরবর্তীতে এখানকে এই জ্বালায় আর তারা টিকতে না পারে কি করে, সরাসরি কলকাতা থেকে রাজধানী সরাই নিয়ে ব্রিটেনে রাজধানী, দিল্লিতে রাজধানী নিয়ে যায়। তো অনেক সংক্ষেপে আমি বলার চেষ্টা করতেছি। এর মধ্যখানে 1892 সালে একটা ঘটনা ঘটে, যেখানে তারা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট করে। তারা চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, দেখি তো আমি যে এই এলাকাটা 100 বছর ধরে শাসন করলাম, এখানে কারা কতটুকু আছে, হ্যাঁ, কোন ধর্মের মানুষ কতটুকু থাকে। এই যে বিভাজন, যেটা ধর্মভিত্তিক বিভাজন এবং সেক্টারিয়ান যে বিভাজনটা, এইটার শুরুটা ব্রিটিশদের হাত ধরে। তারা 1909 সালে একটা রিফর্ম কমিশন করে, মরলে মিন্টো রিফর্ম। এই মরলে মিন্টো করে কি, সার্ভে করে, হ্যাঁ, যে ব্রিটিশ ভারতের কোথায় কোন ধরনের মানুষ থাকে। তারা যেটা করলো, তারা মুসলিম এবং হিন্দু এই সিস্টেমটা তাদের কাছে ছিল না, মোহামেডান অ্যান্ড নন মোহামেডান। তারা এরকম একটা ইয়ে করলো যে মোহাম্মদের ধর্ম অনুসরণ করে কারা, এদেরকে বলতেছে মোহামেডান। হ্যাঁ, ওই যে খ্রিস্টের ধর্ম অনুসরণ করে খ্রিস্টান, মোহাম্মদের ধর্ম অনুসরণ করে তারা মোহামেডান। ওই যে ওই যুক্তি, কিন্তু মুসলমানদের কাছে কিন্তু এই যুক্তি না। মুসলমান হিসেবে আমরা যারা ইসলামের অনুসারে, আমরা মুসলিম, আমরা কোনোদিন নিজেদেরকে মোহামেডান পরিচয় দিই না। তাহলে এই যে ক্লাব দেখেন, মোহামেডান ক্লাব, এইটা সেটা, লিটারেরি সোসাইটি, এগুলো ওই যে ব্রিটিশদের কাছ থেকে আসছে, ব্রিটিশদের এক্সটেনশন। এগুলোর সাথে মুসলমানদের সেই রকম নিজস্ব কোনো সম্পর্ক নাই। তাহলে 1909 সালে তারা জরিপ করে দেখলো যে কিছু কিছু এলাকায় মুসলমান বেশি আর কিছু কিছু জায়গায় অমুসলমান বেশি। এই অমুসলমানদেরকে তারা এক ধাক্কায় একদম লেখা দিল যে এরা সবাই হচ্ছে হিন্দু। এর আগে হিন্দু ধর্মের কোনো অস্তিত্ব ছিল না, সেটা ছিল কি, সনাতন ধর্ম। কিন্তু হিন্দু বনাম মুসলিম যে রাজনীতি, দেশভাগের যে রাজনীতি, এইটা কিন্তু ব্রিটিশদের হাতে তৈরি করা। তো এইভাবে আজকের বাংলাদেশে ধরেন ভারতীয় রাজনীতি বনাম পাকিস্তানি রাজনীতি, দালাল শ্রেণীগুলো নিয়ে কথা হয় যে এ ওর দালাল, সে তার দালাল, রয়ের এজেন্ট, আইএসআইয়ের এজেন্ট, এই কথাগুলো বলে। কিন্তু এগুলো শুরুটাই যে ঝাঁকিটা দিছিল কারা, ব্রিটিশরা ঝাঁকিটা দিছিল। এইটা না ধার্মিক শ্রেণী যারা যারা ধরেন আজকের সমাজে যারা হু হ্যাভ নট, যাদের নাই, তারা সব সময় কি বলে, রিফর্মের কথা বলে, তারা সব সময় ভেঙে দাও গুড়িয়ে দাও এগুলোর কথা বলে।
এরাও বুঝতে পারলো না, আর যারা হচ্ছে দেশটাকে শাসন করে খালি বলে আমরা দুর্নীতি মুক্ত করে ফেলবো, আমরা দেশটাকে সোনার দেশ বানিয়ে ফেলবো, সবার আগে বাংলাদেশ। কিন্তু ওই যে সরিষার ভিতরে ভূত রেখা কিন্তু মানে এমবেডেড, শরীরের মধ্যে দালালি, রক্তের মধ্যে দালালি রেখা কিন্তু করা যাবে না। আচ্ছা, আমি যে দালাল বলতেছি এটা তো আমার দোষ না। লর্ড মেকলে যে নিজে এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করছে, সেই বলছিল যে আমরা এমন এক ধরনের ভারতীয় তৈরি করতে চাই যারা রক্তে মাংসে চামড়ার রঙে হয়তো ভারতীয় হবে, কিন্তু তারা চিন্তা চেতনা এবং কর্মের মধ্য দিয়ে তারা হবে নিখাত ব্রিটিশ। এখন শরীরের রং সাদা না হইলে তো পুরোপুরি ব্রিটিশ হওয়া যায় না। তাহলে কোন ধরনের ব্রিটিশ এরা হচ্ছে? এরা হচ্ছে ব্রিটিশের আজ্ঞাবহ দাস। এবং আনফর্চুনেটলি আমরা আমাদের শিক্ষায় দীক্ষায় চিন্তায় চেতনায় রাজনৈতিক ব্যবস্থায় আপনি দেখেন না, সংস্কৃতি, কালচার, একাডেমিয়া, আমাদের আইন, ল, কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্ট গঠন করা, আমাদের গভর্নেন্স, সকল জায়গায় কিন্তু আমরা সেই সিস্টেমটাই ফলো করতেছি। এবং ওই সিস্টেমটা ফলো করার কারণে আমরা কখনোই আমাদের দেশের যে সামাজিক বিভাজন আছে, একটা রক্তপাতের যে রাজনীতি, ব্লাড শেডের যে রাজনীতি, হ্যাঁ, গুম খুম হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়নের যে রাজনীতি, এইখান থেকে আমরা বের হতে পারছি না। তাহলে এই মরলে মিন্টো রিফর্মের পরে যেটা হয় যে আস্তে আস্তে এই দেশে নির্বাচনের বিষয়টা খুব জনপ্রিয়তা পায়। হ্যাঁ, অন্য ধরনের, ওই যে বলছিলাম যে প্রচুর পরিমাণে বিদ্রোহ করতো, এই বিদ্রোহ থেকে বললো কি যে বিদ্রোহের যে এনার্জিটা এইটাকে ডাইভার্ট করে দিল কিসের দিকে? পলিটিক্সের দিকে। যে পলিটিক্স করো, এটাই তোমাদের মুক্তি নিয়ে আসবে। কংগ্রেসের সাথে ফাইট করো, মুসলিম লীগ করো, তাই না? তো তখন থেকে আমরা আজকে 2026 সাল, প্রায় 125 বছর ধরে আমরা এই বাংলাদেশে বাংলা অঞ্চলে নির্বাচনই করতেছি, সমগ্র ভারতে নির্বাচন হইতেছে। কিন্তু নির্বাচনের ফলে যারা ভোট দিচ্ছে তাদের জন আকাঙ্ক্ষার কিন্তু আসলে কোনো বাস্তবায়ন হচ্ছে না। তাহলে দেখেন, এই যে নির্বাচন সিস্টেম, ডেমোক্রেসি ফিরিয়ে নিয়ে আসে, আমি ডেমোক্রেসির কোনো সমালোচনা করতেছি না, এটা অন্য অন্য অনেক দেশে কাজ করে, কিন্তু বাংলাদেশে কেন কাজ করে না? কারণ বাংলাদেশের মাটিটা আসলে ওইভাবে তৈরি করা না, ওইভাবে আমাদের দেশে গণতন্ত্র জিনিসটাকে ইন্ট্রোডিউস করানো হয় না। এই জন্য 125 বছর গণতন্ত্র চর্চা করেও আমরা কোনো ধরনের সামাজিক নিরাপত্তা দেবার মতো অবস্থায় আসতে পারিনি। দেখি আগামীর বাংলাদেশ কোন দিকে যায়, সেই বিষয়টা আমরা দেখব। তাহলে দেখেন, রাজনীতির বিষয়টাতে আমি আরেকটু ফোকাস করি। 1937 সাল থেকে 47 সাল পর্যন্ত কিন্তু এই প্রদেশের জনগণের ক্ষমতা এদের হাতেই ছিল। ব্রিটিশরা উপরে থাকতো, এরা নিচে থাকতো। এই আপনার শেরে বাংলা ফজলুল হক থেকে শুরু করে এনারা বাংলা রাজনীতি নিজেরাই নিয়ন্ত্রণ করতেন। এরপরে 47-এ দেশভাগ হলো, তারপরে পাকিস্তান রাষ্ট্র চললো 27 বছর, এরপরে বাংলাদেশ হলো। কখনো গণতন্ত্র ছিল, কখনো মার্শাল ল চালু হয়েছে, আবার গণতন্ত্র ফিরানোর আন্দোলন করতে হয়েছে 90 সালের দিকে, তাই না? 2001 সাল, 7 সাল, 9 সাল, এগুলো হচ্ছে বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট। তারপরে আবার এই যে 24-এর আন্দোলন। তাহলে দেখেন, এই দেশের মানুষ কিন্তু বারবার রক্ত দিচ্ছে। সেই পলাশির যুগ থেকে শুরু হয়েছে, বিদ্রোহের মধ্য দিয়ে রক্ত দিচ্ছে, তারপরে আবার নির্বাচন করতে গিয়ে রক্তপাত ঘটাচ্ছে। এই পুরা বিষয়, এই যে পুরা কেওয়াজ, এই পুরা বিষয়টা হচ্ছে একটা জিনিস না জানার কারণে, যে ঝাঁকিটা দিল কে? একটা এক্সপেরিমেন্ট বিজ্ঞানীরা করছেন এইভাবে, যে একটা জারের মধ্যে কালো পিঁপড়ার দল এবং লাল পিঁপড়ার দলকে তারা রাখছে, তারা অনেকটা সহাবস্থানেই ছিল। হ্যাঁ, কেউ কারোটা কাজ করতেছে না, সবাই সবারটা করতেছে, তারা দলবদ্ধভাবে আছে। কিন্তু কি হইল, যে যখন বিজ্ঞানীরা ওই জারটা ঝাঁকা দিলেন, তখন মনে করলো যে এই যে অবস্থাটা, এই যে ঝাঁকি খাইলাম আমরা, এটা ঘটাইছে অন্য দলের পিঁপড়া। কালো দল মনে করলো যে লাল দল করছে, লাল দল মনে করলো কালো দল করছে, এরপরে এরা সবাই পিটাপিটি করে ওই জারের মধ্যেই শেষ। তাহলে বাংলাদেশের অবস্থা হয়েছে এরকম। এখন একটা আলাপ করা জরুরি, সেটা হচ্ছে যে এই জাতিটাকে সবাই গালাগালি করে প্রচুর। হ্যাঁ, এই অশিক্ষিতর জাত, ঠিক আছে, এদের আদব আখলাক ঠিক নাই, এদের আচার আচরণ ঠিক নাই, এদের খাইসলত খারাপ, এরা এরা কি খায়, ভাত খায়, এই খায় সেই খায়, মানে সবাই, আপনি ধর্মীয় শ্রেণী, ধর্ম মানে না সেই শ্রেণী, যাদের টাকা আছে তাদের কাছে যান, যাদের টাকা নাই তাদের কাছে যান, যাদের শিক্ষা আছে, যাদের শিক্ষা নাই, যার কাছেই যান, সবাই বাংলাদেশে গালি দেয়। রাস্তা ভালো না, স্বাস্থ্য ভালো না, অর্থনীতি ভালো না, নিরাপত্তা নাই, এই নেই সেই নেই। কার দোষ? এই দেশেরই কারো না কারো দোষ। তাহলে সে কে? সে হচ্ছে দালাল। কিসের দালাল? ভারতের দালাল বা পাকিস্তানের দালাল। কিন্তু শিক্ষা ব্যবস্থা যে এটাকে ইটারনালাইজ করতেছে এবং এটাকে আরও প্রলম্বিত করতেছে, সেই জিনিসটা আসলে আমরা বুঝতে পারতেছি না। তাহলে এখন এই যে না জানা, আমি যেখানে শুরু করছিলাম আমি সেইখানে ফিরে যাই, যে আমাদের যে না জানা, এইটার ইয়েটা কোথায়, এটার খেসারতটা আসলে দিতে হবে কোথায়? আজকে এই বিষয়ে আর আলোচনা বড় করব না, 3টা জায়গার কথা বলি। গ্রানাডার কথা তো আপনারা সবাই জানেন। 1492 সালে গ্রানাডার পতন হয় আমাদের আন্দালুসিয়া থেকে। আমাদের সভ্যতার সর্বোচ্চ বাতিঘর ইউরোপকে আমরা আলোকিত করেছিলাম যেই সেন্টার পয়েন্টের মাধ্যমে। এই গ্রানাডা কিন্তু স্পেনের একদম
মানে পাদদেশে আর কি, একেবারে মনে করেন স্পেনের বাইরের দিকে অনেকটা, একদম কোর স্পেনে না, স্পেনের রাজধানী মাদ্রিদ টলেডো যেসব এলাকায়, ওই এলাকায় না, আর একটু এইদিকে। এরা 200 বছর ধরে ওই এলাকায় একা একা লড়াই করতেছিল, কিন্তু কোনো মুসলমান শক্তি তাদেরকে আবার জাগ্রত করতে পারে নাই। ফলে কর্ডোবার পতন হয়ে গেছে 1100 সালের দিকে, কিন্তু 1492 পরবর্তী আরও 350 বছর তারা ওইখানে একা একা লড়াই করছে। কিন্তু আহ, তাদের একটা সময় পতন হয়। এই যে এই রিয়েলাইজেশন করতে না পারার কারণে তাদের কিন্তু যুদ্ধের মাধ্যমে পতন হয়েছিল না, তাদের সন্ধি চুক্তি করে তাদের পতন হয়ে গেছিল। এটা আশা করা যায় যে আগামীকালকে যদি আমরা সুযোগ পাই, তাহলে আগামীকালকে এটার বিস্তারিত আলাপ করবনি। এরপরে যদি আপনি গাজার উদাহরণ দেখেন, যে ইতিহাস ভুলে গেলে হ্যাঁ কি হয়, যে গাজায় যে গণহত্যাটা ঘটতেছে, আপনি কি মনে করেন না আশপাশের আরব দেশগুলোতে, তুর্কিতে, ইরানে এই গণহত্যা প্রলম্বিত হবে, এটা আরও এক্সটেন্ড করবে, এই বিষয়টা কি আপনি মনে করেন না? বাংলাদেশে এই জিনিসটা আসবে, ইন্দোনেশিয়াতে সেই জিনিসটা আসবে, আপনি কি মনে করেন না? অবশ্যই এই জিনিসগুলো আসবে, আমাদের উপরেও জুলুম আসবে, কিন্তু আমরা চোখের সামনে এই জিনিসটা দেখতে পাচ্ছি না। আবার একই জিনিস যদি আপনি বাংলাদেশের দিকে তাকান, দেখেন আমাদের কিন্তু নজর পিছনেও যায় না, সামনেও যায় না। বর্তমানে যেটা নিয়ে লাড়াচাড়া হইতেছে সেটা নিয়ে আমরা লাফালাফি করতেছি, এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা ঠান্ডা মাথায় ভাবতেছি না, কারোর কোনো প্রস্তাবনা নাই। হ্যাঁ, সবাই রাজপথ কাঁপাইতে যায়, রাজপথে একে অপরকে মারামারি করে শেষ করে ফেলে। দেখেন এইটা এমন একটা বাংলাদেশ, আমি যদি 47-এর রিয়েলিটিটাকেও মেনে নেই যে এইখানে মুসলমানের সন্তানরাই আছে, এরা নিজেরা কেন মারামারি করবে? কারণ ওই যে বললাম, জানে না, ইসলামকে জানে না। আপনি যখন একজন মুসলমান, আপনি আরেকজন মুসলমানের রক্ত কখনোই আপনার জন্য হালাল না, মানে আপনি কোনো অবস্থায় তার রক্তপাত করতে পারবেন না। যদি রক্তপাত করেন, আপনি তো মুসলমান থাকলেন না, ফাসেক হয়ে গেলেন। কিন্তু দেখেন এরা কি করে, প্রচণ্ড পরিমাণে রক্তপাত করে। এই আচরণগুলো আসলে কাদের? এগুলো হচ্ছে যারা মূর্খ। হ্যাঁ, আমি বলতে একটু ইতস্তত বোধ করতেছি, কিন্তু আসলে কোনো মূর্খের পক্ষে ইসলাম কবুল করা এবং ওইটার উপরে টিকে থাকা আসলে সম্ভব না। আল্লাহ মূর্খদের জন্য ওইভাবে ইসলামটা দেয় নাই, কারণ আল্লাহ ইসলাম পাঠাই বলছে যে পড়ো। পড়া মানে ওই যে ব্রিটিশদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন না, যে বই পড়তে হবে, আমার অক্ষর থাকা লাগবে, অক্ষর জ্ঞান থাকা লাগবে, আমার ইংলিশ পারতে হবে, আরবি পারতে হবে, না। যারা অজ্ঞ, এদের পরিচয় কোরআন দিচ্ছে এইভাবে, যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু তারা দেখতে পায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু শুনতে পায় না। উলাইকা কাল আনআম বালহুম আদল, তারা হচ্ছে পশুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। তাহলে আমরা এই যে নিকৃষ্ট একটা অবস্থার মধ্যে আছি, আমরা আমাদের দিনকে জানতে চাই না, আমাদের সভ্যতাকে জানতে চাই না, আমরা আমাদের বেসিক ইতিহাসটাকে জানতে চাই না, কিন্তু আমরা পার্লামেন্ট কাঁপাইতে যাই। আমরা আশা করি যে আমরা ভোট দিব এবং দেশ পরিবর্তন হয়ে যাবে, আমরা আন্দোলন করে সব কিছু পরিবর্তন করে ফেলবো। আফসোস যে জিনিসটা আসলে ওই রকম না। হ্যাঁ, এগুলার দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু কোথায়? মূল বিষয়টা যখন আপনি জানবেন, আপনার সামনে যখন বিষয়টা ক্লিয়ার থাকবে, তখন আপনি একটা আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারেন এবং একটা পুনর্জাগরণ আসবে। কিন্তু দেখেন, হাদি ভাইয়ের একটা কথা আছে যে আমি যদি সংগ্রাম হেরে যাই, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তান এসে সংগ্রামটা করবে। এই কথাটার কিন্তু দুইটা দিক হয়। আমি তো দেখি এইভাবে জিনিসটা, যে আমি যদি সংগ্রাম করি, তাহলে আমার আমার সন্তানেরা এসে এখানে সংগ্রাম করার দরকারটা কি? কয় প্রজন্মের আসলে সংগ্রাম করতে হয়, তাই না? তো ওনার দিকটা যে ভুল আমি সেটা বলি না, উনি বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। আমি যেটা বললাম সেটা হচ্ছে আমার প্রত্যাশা। কিন্তু আসলে দেখা যাবে যে আমার বাবাও সংগ্রাম করছেন, তার বাবাও সংগ্রাম করছেন, তার বাবাও সংগ্রাম করছেন, আমিও সংগ্রাম করবো, আমার সন্তানকেও সংগ্রাম করতে হবে, এটা রিয়েলিটি। কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না যে চিরকাল আমরা মারামারি করে যেতেই থাকবো, আমরা রক্ত দিয়ে যেতেই থাকবো, আর চিরকাল হচ্ছে আমাদের উপরে কেউ ছড়ি ঘুরে খাইতে থাকবে। তো যাই হোক, রোজার মাসে অনেকেই অনেক ঠান্ডা মাথায় ইফতার টিফতার করে আসছিলেন, আমি কিছু গরম মাথার কথাবার্তা বললাম। তো আমরা এই রোজার আলাপটাকে কন্টিনিউ করার চিন্তা করছি ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা অনেক বিষয় দেখব, যেদিন যে বিষয়টা ভাল লাগে। তো প্রতিদিন 10টায় ইনশাল্লাহ আমরা শুরু করব এই অল্প সময় কথাবার্তা। তো আপনাদের যাদের আগ্রহ আছে, অল্প কিছু মানুষ আমার সাথে এখন পর্যন্ত ছিলেন, আপনাদেরকে ভাই অন্তর থেকে কৃতজ্ঞতা এই কথাবার্তা ফেসবুকে এসে শোনার জন্য। তো যারা শুনতে পারেন নাই, অথবা আপনি চান যাদের এই আলাপগুলো শোনা উচিত, তাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আমি করছি এই জিনিসগুলোকে স্টোর করার জন্য, সেখানে থাকবে, সেটা আপনারা দেখতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কথা থাকে, আমাকে মেসেজ করতে পারেন বা এইটার কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আমি আবার একটু সামারি করে আজকের এই আলাপটা শেষ করতেছি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে যে দুর্দশা, এটা হচ্ছে আমরা না জানার কারণে। আমাদের আত্মপরিচয় নাই, আমরা জানি না আমরা কাদের মধ্যে বসবাস করি, আমরা কোত্থেকে আসছি, আমাদের রিয়েলিটিটা কি এবং আমরা কোথায় যাব, সেই বিষয়ে আমাদের কোনো ধরনের পরিষ্কার জানাশোনা নাই। আমরা যে কৃষিকাজ করতেছে সে কৃষিকাজই করতেছে, ঋণগ্রস্ত হয়ে পরে আত্মহত্যা করতেছে, যে পড়াশোনা করতেছে সে পড়াশোনা শেষ করে বেকার হয়ে ঘুরতেছে,
যে ছোটকাল থেকে বাটপারি করে অন্য কারোর সাথে তার কোনো যোগাযোগ নাই, সবার সাথে চিটিং বাটপারি করে বড় হচ্ছে, সে বড় বড় পদে গিয়ে চাকরি বাকরি করতেছে। সমাজে অনেক ভালো মানুষ আছে কিন্তু তারা নিষ্পেষিত হচ্ছে, তারা টিকতে পারতেছে না। ধর্মীয় গ্রুপ ধর্মহীনদেরকে গালাগালি করতেছে, ধর্মহীনরা ধর্মীয়দেরকে অসভ্য বর্বর বলতেছে। ফাঁক দিয়ে দেশটা লুটে পুটে নিঃশেষ হয়ে যাচ্ছে। এটার পিছনে কারণটা আমরা দেখলাম যে যে বিষয়গুলোকে আমরা মুক্তির সোপান মনে করি, শিক্ষা দীক্ষা, আমাদের সিভিল সার্ভিস, এরপরে আমাদের রাজনীতি, পলিটিক্স, আমাদের ভাষা, আমাদের কালচার, এই বিষয়গুলোর মধ্যে অনেক বিশাল বিশাল সমস্যা ব্রিটিশরা রেখে গেছে সেই জিনিসটা। আর এরপরে দেখলাম যে একটা জাতি যখন তার ইতিহাসকে ভুলে যায় এবং পর্যাপ্ত পরিমাণে মানে করতে পারে না, রিয়েলাইজ করতে পারে না, তারা যখন প্যারালাইজ হয়ে যায় তখন তাদের পরিণতিটা হয় গ্রানাডার মতো, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, গাজার মতো এবং বাংলাদেশের মতো। আগামীকালকে আমরা এইখান থেকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ, গ্রানাডা, গাজা এবং বাংলাদেশ, এবং সেইখান থেকে আমরা আস্তে আস্তে দেখব যে আমাদেরকে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়, আমাদেরকে যে উপনিবেশিত বলা হয়, এইটার দৃষ্টিকোণটা আসলে কীরকম। আমরা কি আসলেই এরকম, নাকি আমাদের এমন কিছু আছে যেটা আসলে পাশ্চাত্যের কাছে নাই। পাশ্চাত্য আমাদের হাতে এমন একটা জিনিস দিয়ে রাখছে যে হ্যাঁ তোমরা সবসময় দুর্বল, তোমরা ভাত খাওয়া জাতি, এবং আমরা হচ্ছে সবল, আমরা ডিসিপ্লিনাইজড, অতএব তোমরা সবসময় শাসিত থাকবা আর আমরা সবসময় শাসন করব। এই যে ন্যারেশনটা, এই যে বয়ানটা, এটাকে আমরা কালকে একটু এক্সামিন করার চেষ্টা করব। তো যারাই আধা ঘন্টার মতো কথা বললাম, এই পুরো সময়টা এখানে ছিলেন, আপনাদের সাথে সরাসরি কথা বলে অনেক ভালো লাগতো। তো আমাদের আপাতত মাধ্যম হচ্ছে কমেন্ট, আর এর বাইরে যদি পার্সোনালি মেসেজ করেন সেটা, আপনাদের কি মতামত চিন্তাভাবনা সেটা শেয়ার করতে পারেন। আমাদের এই রোজার আলাপ জিনিসটা আসলে এইটাই, যে আমরা আসলে এখানে কোনো জ্ঞান বা তত্ত্ব কপচাইতে আসি না, কিছু চিন্তা শেয়ার করা, যে জিনিসটা হয়তো আমরা ভাবি না বা অনেকে ভাবলেও কম ভাবি, সেটাকে একটু রমজান মাস উপলক্ষে সামনে নিয়ে আসা। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।